জানকীনাথ বসু এবং তার সহধর্মিণী প্রভাবতী বসু। This disciple couple, I should say. আর ভগবানের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই ভক্ত দম্পতি ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্রে দীক্ষিত ভক্ত ছিলেন। সারা বিশ্ববাসী তাদের ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনে, কিন্তু সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মাকে তাদের নামে হয়তো চেনে না। অর্থাৎ ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এমন যে নেতাজির নামে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তার বাবা মা খ্যাত, কিন্তু যদি উল্টোটাও হতো সেও কিছু কম নয়। অর্থাৎ জানকীনাথ বসু এবং প্রভাবতী বসুর সন্তান হিসাবেই যদি নেতাজি খ্যাত হতেন, সেও কিন্তু মুদ্রার এপিটুপি। তার কারণ এমন ভক্ত দম্পতির এরকমই তো সন্তান হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিবাহ সংস্কারের কথা বলেছেন, দেশের প্রধান কাজ হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠাকুর কিন্তু এই কথাটিই বলেছিলেন, এই বিবাহ সংস্কার করার কথা। ঘটনাক্রমে এই জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, এদের বিবাহটি কিন্তু এই ঠাকুরের যে বিবাহ সংস্কার মত তার সঙ্গে একেবারে 100 ভাগ মিলে যায়। অর্থাৎ it was a complete compatible marriage, যার ফলে the result of which such offspring like Netaji Subhash Chandra Bose was possible, সম্ভব হয়েছে। কারণ আপনারা জানেন যে স্বামী স্ত্রী বয়সের পার্থক্য ঠাকুরের কথা অনুযায়ী মিনিমাম 15 বছর, 10 থেকে 15 বছর, এক্ষেত্রে কিন্তু তাই ছিল। এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্মানজনক অথচ গভীর প্রেমের এবং ভালোবাসার সম্পর্ক, অথচ সম্মানজনক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের সম্পর্ক। আর তার জন্যই তো এরকম সন্তান হয়েছে। সুতরাং এরকম সন্তান দেশের উদ্ধারকর্তা হয়। আর এই মানুষ তৈরি করার চাষের কথাই তো ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বারবার বলেছেন, এবং এটাকেই প্রথম এবং প্রধান কাজ হিসাবে গ্রহণ করতে বলেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র has advocated this marriage reform as the first and foremost, you see, program, and according to him this is the best service for the country that we can provide. তো কিভাবে এই জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে এলেন, সেইটি একটু ভূমিকা আছে। সেই ভূমিকাটুকু আমি আপনাদের প্রথমে জানাই। আমি যেটুকু বুঝেছি বা প্রমাণ পুস্তক তা যেখানে যে সমস্ত ইনফরমেশন বা তথ্য, সেই তথ্যের ভিত্তিতে বলা যায় যে প্রভাবতী দেবীর আপেক্ষিক ভূমিকা ঠাকুরের কাছে আসার ব্যাপারে জানকীনাথ বসুর চেয়ে কিছু বেশি। আমি প্রথমে প্রথম দর্শনের ঘটনাটি বলবো। You can say an unique experience at the first visit, অর্থাৎ প্রথম দর্শনের এক অনির্বচনীয় অভিজ্ঞতার কথা, যে দর্শনের মধ্যে ভাবাবেগ, বাস্তবতা, প্রত্যক্ষ প্রমাণ
অনির্বচনীয় ঘটনা এবং সুন্দর একটি অনবদ্য সংগতির সংমিশ্রণ ঘটেছে। So at the first visit we see that it was all about emotion, about reality, about uniqueness, and you can say to certain extent it was supernatural also. সুতরাং এই ঘটনাটা আপনাদের জানানো দরকার। আমি আপনাদের প্রথমেই একটা কথা বলে নিই যে আমি যতগুলো কথা আপনাদের সামনে উপস্থাপিত করব তার প্রত্যেকটি রেফারেন্স আমি দিতে অঙ্গীকারবদ্ধ হলাম। সুতরাং কোনো কথা আমার শোনা কথা নয়, প্রত্যেকটি কথা একেবারে লিখিত এবং রিটেন ডকুমেন্ট আছে। সুতরাং প্রয়োজনে রেফারেন্স দেওয়ার ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই। কেন কথাটি বললাম? কারণ এমন এমন ঘটনা ঘটেছে যেগুলি সাধারণভাবে আশ্চর্য তো বটেই, সুতরাং সেগুলি আমি যদি আপনাদের রেফারেন্স না দিই তাহলে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো শোনা কথা বলছি। শোনা কথা যে ভুল কথা তা নয়, কিন্তু আমি একেবারে রেফারেন্স দিয়েই আমি আপনাদের কথাগুলি বলবো। তো প্রথম যে দর্শন সেই ঘটনাটি হচ্ছে এই 1919 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর, আমরা যেটুকু দেখতে পাচ্ছি 2nd সেপ্টেম্বর 1999, ঠাকুর তখন কলকাতার 7 নম্বর ঈশ্বর বাই লেন বলে একটি বাড়িতে আছেন। 7 নম্বর ঈশ্বর বাই মিল লেন এই বাড়িতে ঠাকুর আছেন। 1919 সালের 2রা সেপ্টেম্বরের ঘটনা বলছি, যদিও তিনি আছেন আগস্ট মাস থেকে, এবং তার সাথে আছেন মাতা মনমোহিনী দেবী, সুশীল চন্দ্র বসু, সতীশ জোয়ারদার ইত্যাদি প্রমুখ যে ভক্তবৃন্দ তারাও আছে। তো সেদিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর, সেদিন ঠাকুরের কাছে এলেন যারা, তারা কিন্তু বিশেষ ব্যক্তিত্বরা এলেন। কারা এলেন? না, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী। তিনি কার সাথে এসেছেন? তার ভাইয়ের সাথে এসেছেন, যিনি হচ্ছেন ব্যারিস্টার জে.এন. দত্ত, এবং তার স্ত্রী, তাকে দত্তমা বলি আমরা। দত্তমা নামেই তিনি বেশি খ্যাত, এবং যদি তুলনামূলক বিচার করি তবে ঠাকুরের ভক্ত হিসেবে দত্তমার ভূমিকা আমার মনে হয় সব থেকে বেশি। তো এই জে.এন. দত্ত, তার স্ত্রী দত্তমা, তাদের কন্যা যাকে লেডি মিত্র বলা হতো, যিনি ব্যারিস্টার বিসি মিত্রের পত্নী, তিনি, এছাড়া ব্যারিস্টার চন্দ্রশেখর সেন এবং বুদ্ধিজীবী এবং কঠোর বাস্তববাদী সাক্ষ্যদা, এরা প্রত্যেকে এসেছেন। আশ্চর্য হয়ে দেখা গেল যে দত্তমা ঠাকুরকে দেখেই ঠাকুরের চারিদিকে ভার্চুয়ালি নৃত্য করতে আরম্ভ করলেন, এবং তিনি এই শ্লোকটি উচ্চারণ করছেন, নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটি তিনি এই শ্লোকটির মাধ্যমে তিনি ঠাকুরকে স্তব করছেন। এই দত্তমা ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতুল অর্থাৎ মামা, আর দত্তমা হচ্ছেন মামিমা, এবং তিনি এই সংস্কৃত শ্লোকটি বলে ঠাকুরকে স্তব করছেন। ঠাকুর এই শ্লোকটি শুনে বলছেন, মা,
আমি তো সামান্য মানুষ, তুই কেন আমাকে এই শ্লোক দিয়ে স্তব করছিস? তখন মনে রাখবেন ঠাকুরের বয়স 31 বছর, কারণ 1888 সালে ঠাকুর জন্মেছেন, আর ঘটনাটি হচ্ছে 1919 সালে। স্বাভাবিকভাবেই ঠাকুর তখন পূর্ণ যুবক, সেভাবে ঠাকুরের পরিচিতি লাভ হয়নি, কিন্তু ঠাকুরকে এইভাবে তিনি স্তব করছেন। তো ঠাকুর যখন বললেন যে আমাকে এভাবে কি স্তব করে মা, তখন দত্তমা বলছেন যে বাবা, তুমি যে স্বপ্নে আমার কাছে খেতে চেয়েছিলে এবং তোমাকে আমি খাওয়ালাম, আর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার ভগবান, তুমি বললে হ্যাঁ আমি সেই ভগবান। তো আমি তোমাকে প্রণাম করতে গেলাম, তখন তুমি বললে তুই আমাকে বাৎসল্য ভাবে ডেকেছিস, তাই তোকে প্রণাম করা লাগবে না। ঘটনাক্রমে আপনাদের বলি, বাৎসল্য মানে সন্তান হিসাবে, অর্থাৎ মা এবং সন্তান হিসেবেও কিন্তু ঈশ্বরকে ডাকা যায়। ঈশ্বরকে যদি নিজের সন্তান হিসেবে কেউ দেখে, যেমন যশোদা মা দেখেছিলেন, সেরকম এটাকে বলে বাৎসল্য ভাব, বাৎসল্য ভাবে তিনি ডেকেছেন। তো তিনি এইটি বলার সাথে সাথে দেখা যাচ্ছে দত্তমা কিন্তু মানে প্রায় একেবারে মানে পুরোপুরি, যাকে বলে পুরোপুরি ভাবাবেগগ্রস্ত, এবং তিনি ওই আবার ঠাকুরকে কেন্দ্র করে নৃত্য করতে করতে বলছেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। এই শ্লোক যখন দত্তমা ঠাকুরকে আবর্তন করে গাইছেন, হঠাৎ সবাই দেখল যে ঠাকুর একেবারে নিস্পন্দ হয়ে অপলক দৃষ্টিতে দত্তমায়ের দিকে তাকিয়ে আছে। আর দত্তমা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই দেখো আমার এই সচল ঠাকুর এই মুহূর্তে একেবারে অচল ঠাকুর হয়ে গেছে। অর্থাৎ যে রূপে তিনি স্বপ্নে দেখেছেন ঠাকুরকে, সেই রূপেই এখন তিনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সচল ঠাকুর এখন যেন একেবারে অচল ঠাকুর, নিস্তব্ধ নিষ্পল। ঘটনাক্রমে আপনাদের বলি, এই দৃশ্য বা এই ঘটনা কেবল দত্তমাকেই যে আবেগমথিত করেছিল তা কিন্তু নয়। সাক্ষ্যদার মতো মানুষ, যিনি নাকি ব্যবহারজীবী এবং অত্যন্ত কঠোর বাস্তববাদী, মানে সোজা কথায় হু ওয়াজ র্যাশনালিস্ট, হু ওয়াজ রিয়েলিস্টিক, এবং মানে তথাকথিত ভাবাবেগ, সকল্ড ইমোশন সাক্ষ্যদার ছিল না। বাট স্টিল দেখা যাচ্ছে যে সাক্ষ্যদা ওই অবস্থায় একেবারে নৃত্য আরম্ভ করে দিলেন, এবং প্রভাবতী দেবী পুরো ঘটনাটা দেখতে পাচ্ছেন, আশ্চর্য হয়ে দেখছেন। এবং আর একটি ঘটনাও যুগপৎ ঘটল। অ্যানাদার ইনসিডেন্ট সাইমালটেনিয়াসলি হ্যাপেন্ড। সেটা কি না, একটু আগে আপনাদের বলছিলাম দত্তমায়ের যে কন্যা, যিনি লেডি মিত্র অর্থাৎ ব্যারিস্টার বিসি মিত্রের পত্নী, তিনিও গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার শরীরটি মুহুর্মুহু কাঁপছে এবং তিনি হঠাৎ শুয়ে পড়লেন, ওই মেঝের মধ্যেই শুয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পরে উঠে বললেন, আমি ঠাকুরের সৎ মন্ত্র পেয়েছি। এবং সত্যি সত্যিই দেখা গেল যে লেডি মিত্র ঠাকুরের সৎ মন্ত্র লাভ করলেন, কারণ তিনি সেই সৎ মন্ত্রটি মানে সবার সামনে, ঠাকুরের সামনে প্রকাশও করলেন। সুতরাং দেখুন, এতগুলো ঘটনা একই সাথে যুগপৎ ঘটেছে। সাক্ষী হিসাবে এইসব বিশেষ বিশেষ ব্যক্তিবৃন্দ উপস্থিত,
Just imagine the scenario. Such eminent personalities were present. Chandrasekhar Sen, who was a barrister, Shakyoda, who was pleader, and J.M. Datta was the barrister. Prabhavati Devi, Netaji's ma, the mother of Netaji Subhash Chandra Bosu, তিনি এই ঘটনার নীরব সাক্ষী। All of them were the witness of such incident. এই ঘটনার নীরব সাক্ষী। এবং প্রভাবতী দেবী যে সেদিন নিঃসন্দেহে অবাক হয়ে গিয়েছিলেন এবং ঘটনার ঘনঘটায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন, একথা বলার অপেক্ষা রাখে না। এবং আপনাদের আরেকটা কথা বলি, স্বাভাবিকভাবেই প্রভাবতী দেবী ঠাকুরের প্রতি ওই প্রথম যেন একটু দুর্বল হয়ে গেলেন। বুঝলেন যে নররূপী নারায়ণ তো আসেন, অন্তত শাস্ত্রে, ধর্মশাস্ত্রে তো সে কথা বলেছে যে transcendental God sometimes he comes as human symbol, as immanent form. তো যাই হোক, আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি 17ই সেপ্টেম্বর ওই 1919 সাল, অর্থাৎ ঠিক 15 দিন পরে, আফটার এ ফর্টনাইট, অল অফ দেম, যারা ওই 2রা সেপ্টেম্বর গিয়েছিল তারাই আবার গিয়ে উপস্থিত হলো ওই 7 নম্বর ঈশ্বর বাইলেনের বাড়িতে, যেখানে ঠাকুর অধিষ্ঠান করতেন। এবং ঠাকুরের সাথে মাতা মনমোহিনী, আমি একটু আগেই বললাম, মাতা মনমোহিনী দেবী, সুশীল দা, এরা সবাই অধিষ্ঠান করছেন। ঘটনাগুলি লিখেছেন বিশিষ্ট ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু তার বই মানসতীর্থ পরিক্রমায় এই ঘটনাগুলি লিখেছেন। আমি কিন্তু একটা কথা বাড়িয়ে বলছি না, একটা কথা কমিয়ে বলছি না, একেবারে ঘটনাক্রম যেভাবে ঘটেছে এবং যেভাবে লিখিত আছে আমি ঠিক সেইভাবেই অনেকটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এই 17ই সেপ্টেম্বর আবার ওরা প্রত্যেকেই গেছেন এবং খাওয়া দাওয়া করে, অর্থাৎ আহারাদির পরে প্রত্যেকে গেছেন, কিন্তু দত্তমা কিন্তু না খেয়ে গেছে। এবার দত্তমা না খেয়ে গিয়ে তিনি ঠাকুরকে বলছেন যে বাবা, আমি যখন আহার করতে যাব তার ঠিক আগে তুমি যে খেতে চাইলে বাবা, আর তখন আমাকে একটি সংস্কৃত শ্লোক বললে, সেই শ্লোকটি আমি তখন বলেছিলাম এবং আমার স্বামী সেটি নোট বইতে লিখে রেখেছে। তো তোমার মুখ থেকেই সেই শ্লোকটা শুনতে চাই। ঠাকুর স্বাভাবিকভাবেই নিজেকে ধরা দিচ্ছেন না, দেনও না, কারণ অবতার পুরুষ নিজ মুখে নাহি কহে অবতার, এটা তাদের একটি বিনীত বৈশিষ্ট্য। It is their humble characteristic features that they themselves, you see, do not reveal themselves. তারা নিজেরা নিজেদেরকে প্রচার এইভাবে করেন না। স্বাভাবিকভাবেই ঠাকুর এড়িয়ে যেতে চাই। ঠাকুর অ্যাভয়েডেড দ্য ইনসিডেন্ট এবং বারবার বলছেন, কই তোর বাড়ি যায়নি তো, আর এরকম কোন শ্লোকও তো বলিনি। আর লক্ষ্য করে দেখুন, সেখানে কিন্তু সবাই রয়েছে, ওই জে.এন. দত্ত অর্থাৎ তার স্বামী ব্যারিস্টার জে.এন. দত্ত এবং অন্যান্যরা, এবং প্রভাবতী দেবী অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মা। কিন্তু দত্তমা বারবার বলছেন যে বাবা, তুমি ওই শ্লোকটি না বললে আমি কিন্তু আহার গ্রহণ করব। তখনও ঠাকুর বলতে চাইছেন না, কিন্তু তখন বাধ্য হয়ে খানিকটা যেন মানে তখন যেহেতু দত্তমা কিছুতেই শুনবেন না, তাই তিনি মানে বলতে পারা যায় বলতে বাধ্য হলেন, যে মানে খানিকটা গানের সুরে বললেন যে ওই যে বিশেষ শ্লোকটি আছে যে
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি মা শুচঃ। ঠাকুর এই শ্লোকটি গানের মাধ্যমে বললেন, যেন অন্য কোনো প্রসঙ্গে বললেন, কিন্তু তখনই দত্তমা একেবারে চিৎকার করে বললেন, এই তো এই শ্লোকটি, এই তো তুমি বলেছিলে বাবা। আর তার স্বামী ব্যারিস্টার জে.এন. দত্ত স্তম্ভিত হয়ে গেল, কারণ তার নোট বইতেও এই শ্লোকটির কথাই লেখা আছে। সুতরাং আমি যদি বলি যে ঘটনা পরম্পরায় একটু অলৌকিকত্ব ছিল, তা অলৌকিকত্ব কথাটা অবশ্য ঠাকুর মানতেন না, হি ডিড নট বিলিভ ইন সুপারন্যাচারাল ফেনোমেনন, রাইট, কিন্তু অন্তত সাধারণভাবে, সাধারণ বুদ্ধিতে তো আমরা এই ঘটনার ব্যাখ্যা করতে পারি না। উই ক্যানট এক্সপ্লেন দিস ফেনোমেনন বাই আওয়ার কমন সেন্স। দ্যাট ডাজ নট মিন দ্যাট দিস ইজ সুপারন্যাচারাল। ঠাকুর বলছেন সবকিছুরই একটা কার্যকারণ সম্পর্ক আছে। এভরিথিং হ্যাজ গট কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। তো সে ঠাকুর বলেছেন এবং সেটা ঠিক, কিন্তু আমরা তো জানি না। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রভাবতী দেবীকেও একেবারে আমূল নড়িয়ে, মানে তার ভাবাবেগকে নড়িয়ে দিয়েছিল, এবং তিনি নিঃসন্দেহে বলা যায় যে ইমোশনাল হয়ে পড়েছিলেন ঠাকুরের প্রতি। কিন্তু এই প্রসঙ্গে আমার একটি কথা আপনাদের কাছে নিবেদন আছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই যে দুটি ঘটনা দুদিন ঘটে গেল, প্রভাবতী দেবী মা, তিনি একে মায়ের জাত, তার উপরে এই ঘটনাগুলি দেখেছেন, তিনি তো আর ততখানি বাস্তব নন এরকম একটা ধারণা মনে হতে পারে, তা কিন্তু নয়। তার কারণ প্রভাবতী দেবী কিন্তু আবেগে ভেসে যাওয়ার মতো মা ছিলেন না। She was not a woman who swayed on emotional sentiment. Never. She was very realistic person. শুধু তাই নয়, তার বুদ্ধিমত্তা, her intelligence was something unparalleled, এবং তার প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা এতখানি যে একটি ঘটনা আপনাদের না বললেই নয়। কেন ঘটনাটি বলছি, যে তিনি কিন্তু ভাবাবেগে ভেসে যাওয়ার মানুষ নন। ঘটনাটি হচ্ছে এই, যে আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তার বাসভবন এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান হয়ে যান, ঠিক তার আগে আপনারা জানেন তার সমস্ত বাড়ি তদানীন্তন ব্রিটিশ গভর্নমেন্ট একেবারে গোয়েন্দা দিয়ে পূর্ণ করে দিয়েছিল। গোয়েন্দা, পুলিশ থেকে শুরু করে ওই বাড়ি চারিদিক দিয়ে একেবারে নিশ্ছিদ্র পাহারা দিয়ে, মানে পাহারা করে রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা নেতাজিকে পায়নি, সে ঘটনা আপনারা জানেন। কিন্তু ঘটনা হচ্ছে এই, যে তদানীন্তন সিআইডি ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ মানে ব্রিটিশ কোম্পানির কর্মচারী, তিনি নেতাজির মা এই প্রভাবতী দেবীকে জিজ্ঞাসা করেছিলেন যে মা, আমরা কিন্তু জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু অসামান্য তার মাতৃভক্তি, তিনি মাকে না জিজ্ঞাসা করে কোনো কাজে হাত দেন না, তাই তিনি যে কোথায় অন্তর্ধান হলেন এবং কোথায় গেছেন তিনি নিশ্চয়ই আপনাকে বলে গেছেন। আপনি কি দয়া করে আমাদেরকে একটু জানাবেন? মানে that person, that CID official, he requested Prabhavati Devi that, see, we know that Netaji Subhash Chandra Bose has unparalleled affection to his mother. So we also know that in whatever program that he undertakes, first of all, she must inform you. So then, will you please inform us where he has gone? তিনি কোথায় গেছেন দয়া করে আমাদেরকে একটু বলবেন? তার উত্তরে
প্রভাবতী দেবীর প্রত্যুত্তরটি শুনুন। কেন বলছি যে তিনি কতখানি বুদ্ধিমতী একজন মা। তিনি সঙ্গে সঙ্গে এই সিআইডি অফিসিয়ালটিকে বলেছিলেন যে আপনার কথার উত্তর দেওয়ার আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। আপনারা এই বাড়িটিকে চারিদিক দিয়ে গোয়েন্দা দিয়ে ঘিরে রেখেছেন, এমন ভাবে নিশ্চিদ্র পাহারা দিচ্ছেন যে একটা কাকবকের পক্ষেও এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে আমার ছেলে সুভাষ কে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন তার উত্তর দিন। এই প্রত্যুত্তর শুনে এই সিআইডি অফিসিয়াল বিস্মিত হয়েছিল। আমি এই কথাটি এই কারণেই আপনাদের বললাম যে প্রভাবতী দেবী ঠাকুরের কাছে এমনি এমনি নিজেকে সমর্পণ করেননি। তার বাস্তব বোধ দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার বোধের উপর দাঁড়িয়ে, তার ইন্টেলিজেন্সের উপর দাঁড়িয়ে, বাস্তবতার উপর দাঁড়িয়ে তিনি ঠাকুরকে গ্রহণ করেছেন। She accepted Thakur after considering all the aspects, including realistic aspects, including emotional aspects, and including every aspects of the spiritual affairs. সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে প্রভাবতী দেবী ঠাকুরকে এমনি এমনি গ্রহণ করেছে। তো যাই হোক, স্বাভাবিকভাবেই প্রভাবতী দেবী তার স্বামীকেও ঠাকুর সম্পর্কে বলেছেন এবং স্বামী স্ত্রী উভয়ে ঠাকুরের সাথে ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছে। আর নিঃসন্দেহে এই ব্যাপারে কিন্তু দত্তমায়ের ভূমিকা, দ্য রোল অফ দত্তমা, এটা কিন্তু কোনো মতেই ভুলে যাবার নয়। উই ক্যানট ইগনোর, উই ক্যানট আন্ডারএস্টিমেট the role of দত্তমা in this affair. এই ব্যাপারে দত্তমায়ের ভূমিকাও কিন্তু অপরিসীম। দত্তমায়ের কথাটি আরেকটু সুবিস্তৃতভাবে না বললে আমার মনে হয় আমার দিক থেকে, কর্তব্যের দিক থেকে একটু সুবিচার করা হয় না। সেটি হচ্ছে এই দত্তমাকে নিয়ে একটি ঘটনা আছে। সেই ঘটনাটি হচ্ছে এই পাবনা হিমায়তপুর আশ্রম, আপনারা জানেন যেটি ঠাকুরের জন্মস্থান। সেই আশ্রম, আজকে যে আশ্রম যেখানে গড়ে উঠেছে, যে রাস্তার পাশেই ঠাকুরের আশ্রম, সেই রাস্তাটিতেই ছিল পদ্মার উপরে বাঁধ। এই রাস্তা আমি নিজে দেখে এসেছি। আই মাইসেলফ আমি নিজে, আই এম দ্য উইটনেস। আমি এই হিমায়তপুর আশ্রম একাধিকবার গেছি এবং সেই রাস্তা দিয়েই গেছি, অর্থাৎ যে রাস্তার পাশেই এই আমাদের বর্তমান আশ্রমের গেটটি শুরু হয়েছে। এবং কি হয়েছিল ঘটনাটি সেদিন? তখন কিন্তু কোনো বাঁধ ছিল না। পদ্মা বর্ষার সময় স্বাভাবিকভাবেই তার উত্তাল রূপ, উন্মাদিনী রূপ। তো একদিন বসে আছেন ঠাকুর, তখন কিন্তু পদ্মা অনেকটা দূরে। হঠাৎ কিন্তু বর্ষাকাল, ঠাকুর বললেন ভোরবেলায় যে এখনই এখানে বাঁধ দিতে হবে, তা না হলে পদ্মার জলস্রোত আশ্রমকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল এবং ঠাকুর বললেন এই আজকের মধ্যেই যদি বাঁধ সমাপ্ত না করা যায় তাহলে কিন্তু আশ্রমকে আর বাঁচানো যাবে না। এই কথা শুনে এই ব্যারিস্টার জে.এন. দত্ত এবং দত্তমা সেখানে উপস্থিত ছিলেন। তারা বললেন, তিনি বললেন, জে.এন. দত্ত বললেন, এটা কি করে সম্ভব ঠাকুর? একদিনে কি এত বড় বাঁধ তৈরি করা যায়? কিন্তু ঠাকুর বললেন বাঁধ তৈরি না করা গেলে কিন্তু আশ্রমকে বাঁচানো যাবে না। এটি শুনেই ভক্তরা হিসাব করতে আরম্ভ করলেন
যে ইট, সিমেন্ট, বালি ইত্যাদি নিয়ে আসতে গেলে কত টাকা লাগবে এবং কিভাবে আনা যাবে পাবনা শহর থেকে। এবং দেখা গেল সেটি বেশ একটি বড় অঙ্কের টাকা। সেই টাকা কোথায় পাওয়া যাবে? সবাই জিজ্ঞাসা করলো, এত টাকা কোথায় পাওয়া যাবে? এই ঘটনা শুনে দত্তমা, দত্তমা, এই দত্তমা নিজের গলা 7 নড়ি হার সঙ্গে সঙ্গে সুশীলদার হাতে দিয়ে বললেন, যান এই গহনা বন্ধক রেখে টাকা ধার করে নিয়ে আসুন, নিয়ে যা লাগে এই বাঁধ তৈরির জন্য তা আপনারা নিয়ে আসুন এবং বাঁধ আজই তৈরি হোক। এই দত্তমায়ের আমি বলবো উদ্যোগে বাই দ্য এন্টারপ্রাইজ অফ দিস দত্তমা, এই আমাদের নফরদা তিনি পাবনাতে গিয়ে এই গহনা বন্ধক দিয়ে টাকা নিয়ে এই ইট বা সিমেন্ট ইত্যাদি নিয়ে আসা হলো। এবং সঙ্গে সঙ্গে আশ্রমের আবাল বৃদ্ধ বনিতা, যাদের মধ্যে এই দত্তমাও ছিলেন এবং ব্যারিস্টার জেন দত্তও ছিলেন, প্রত্যেকে আবাল বৃদ্ধ বনিতা, অল অফ দেম, দিস ইজ স্টার্টিং ফ্রম ইনফ্যান্ট টু ওল্ড পার্সন, প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তারা এই বাঁধ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর ঠাকুর তদারকি করছে, দেখছেন। এবং প্রায় সন্ধ্যা নাগাদ বাঁধের কাজ অনেকটাই সম্পন্ন হচ্ছে। আর গ্রামবাসীদের অনেকেই ভাবছেন যে ওহ, এই বাঁধ দিয়ে ঠাকুর পদ্মার বান আটকাবেন, কারণ ততক্ষণে পদ্মা উন্মাদিনী একেবারে বিশাল ঢেউ তুলতে তুলতে সে চলে আসছে। কিন্তু তারা দেখলো, সবিস্ময়ে দেখলো যে এই বাঁধ কিন্তু সত্যি সত্যি পদ্মাকে আটকে দিল। কারণ পদ্মা, ওই বাঁধের উপর বসে আছেন ঠাকুর। আর যে মুহূর্তে পদ্মা ঠাকুরের ওই চরণ যুগল দুটি স্পর্শ করলো, পদ্মা থেমে গেল। কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলতেই হয় যে এই বাঁধের জন্যই কিন্তু থামলো, এটাকে আমরা বিজ্ঞানসম্মত ভাবে বলছি। এর অলৌকিক বা আধ্যাত্মিক অন্য কারণ থাকতেই পারে, কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল যে বাঁধের ধ্বংসাবশেষ আজও বর্তমান, যেটি এখন রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু প্রত্নতত্ত্ববিদ যারা, তারা যদি এইটি খনন করে তাহলে আজও কিন্তু সেই বাঁধের অস্তিত্ব প্রমাণিত হবে। সুতরাং এই বাঁধের সঙ্গে দত্তমায়ের যে সম্পর্ক ছিল সেটি কিন্তু আজও ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। হিস্ট্রি ইজ বিয়ারিং দ্য উইটনেস অফ সাচ ইনসিডেন্ট। এই ইনসিডেন্ট গুলো গ্রহণ করছি। যাই হোক, এটা যদিও একটু অপ্রাসঙ্গিক, কিন্তু তবু বললাম এই কারণেই যে পাবনা হিমায়তপুর আশ্রমকে আপনারা কোনো সময়ের জন্য কিন্তু অবহেলা করবেন না। মনে রাখবেন এই আশ্রমের সঙ্গে কত স্মৃতি যুক্ত আছে। So many memories, fond memories are associated with this ashram. So we must not ignore this ashram. এই আশ্রমকে যেন আমরা কখনোই ইগনোর না করি। মনে রাখবেন, জীবনের 58 বছর বয়স পর্যন্ত ঠাকুর এই আশ্রমেই ছিলেন। বড় দুঃখে, বড় অভিমানে ঠাকুরকে চলে যেতে হয়েছিল। কোথায়? দেওঘরে, আপনারা সবাই জানেন। সেখানে প্রায় 22.5 বছর পর্যন্ত ঠাকুর অধিষ্ঠান করেছেন। দেওঘর আমাদের কাছে পুণ্য ধাম, হিমায়তপুরও আমাদের কাছে অতি পুণ্য ধাম। এই কথাটুকু শুধু মানে বলতে পারেন প্রাণের আবেগ থেকে কথাটি আমি বললাম। কারণ হয়তো অনেকে মনে করতে পারেন যে ঠাকুর মানেই দেওঘর, সেটা ঠিক, কিন্তু ঠাকুর মানেই হিমায়তপুর, এটাও ঠিক। এও সত্য যত, সেও সেই মতো, both are essentially true। এটাও একটু বলার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। যাই হোক, তো এবার আমরা দেখছি যে প্রভাবতী দেবী এবং আমরা জানিয়ে যে ভক্তবৃন্দের কথা আজ আপনাদের বলছি, জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, তাদের পরিচয়টা আগে দিই। প্রথমে প্রভাবতী দেবীর পরিচয়।
আমি আপনাদের দিই। প্রভাবতী দেবী নাম ছিল প্রভাবতী দত্ত, তার বাবার নাম গঙ্গা নারায়ণ দত্ত, তার বাবার নাম কাশীনাথ দত্ত, এবং তাদের বাড়ি ছিল উত্তর কলকাতার বড়বাজারের নিকটস্থ হাটখোলা বলে জায়গায়। আবার বলছি যে হার প্যাটার্নাল রেসিডেন্স ওয়াজ ইন হাটখোলা, that was, you see, near Borobazar of North Calcutta, and her father's name was Ganga Narayan Datta, and her, you see, father's name, that is grandfather's name, was Kashinath Datta. এই গঙ্গা নারায়ণ দত্ত কিন্তু ব্রিটিশ কোম্পানির উচ্চপদস্থ একটি পদে আসীন ছিলেন। সুতরাং এই দত্ত পরিবার অত্যন্ত সম্পন্ন পরিবার এবং অত্যন্ত কৃষ্টি সম্পন্ন পরিবার, হাইলি কালচার্ড ফ্যামিলি। এবং এই ফ্যামিলি মানে হাটখোলার দত্ত পরিবার was a recognized family in that locality, was very popular, very famous family. এই পরিবারের মা হচ্ছেন প্রভাবতী দত্ত। আর গঙ্গানারায়ণ দত্ত তিনি নিজে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে কলকাতার বরানগরে নিজ বাড়ি তৈরি করেন এবং সেখানে চলে যান। সুতরাং এই হচ্ছে প্রভাবতী দেবীর মোটামুটি ভাবে পরিচয়। আর তার ভাইয়ের নাম আমি একটু আগেই বললাম, ব্যারিস্টার জে.এন. দত্ত। এছাড়াও তারা 6 বোন এবং 9 ভাই। There were 6 sisters and 9 brothers, 15 জন তারা সব মিলিয়ে। এবং প্রভাবতী দেবী ছিলেন বড় বোন, she was the eldest sister of the family, এবং বলতে পারেন প্রথম কন্যা সন্তান ওই ফ্যামিলিতে এই প্রভাবতী দেবী। এবার আমি একটু আসি জানকীনাথ বসুর পরিচয়ে। জানকীনাথ বসু আপনারা জানেন, তাদের আদি পুরুষ হয়তো অনেকেই জানেন না, সেই জন্য এই পরিচয়টুকু আপনাদের দেওয়ার কারণ আছে, কারণ আমি বিভিন্ন জায়গার থেকে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। I have collected these information and I can assure you that all these informations are true to the best of my knowledge and belief. সুতরাং এই তথ্যগুলি আপনাদের দেওয়ার প্রয়োজন আছে, আমি রেফারেন্স দিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। এখন জানকীনাথ বসু দের আদি যে তার যে পুরুষ, আদি পুরুষ, তার নাম দশরথ বসু, এবং তাদের যে পঞ্চম পুরুষ, সেই পঞ্চম পুরুষের নাম হচ্ছে মুক্তিরাম বসু। মুক্তিরাম বসু ওয়াজ দ্য 5th generation, and 6th generation অর্থাৎ ষষ্ঠ পুরুষের নাম ছিল মহিপতি বসু। মহিপতি বসু নাম থাকলেও তিনি কিন্তু সেই নামে খ্যাত ছিলেন না। তিনি কি নামে খ্যাত ছিলেন না, সুবুদ্ধি বসু খাঁ এই নামে। হি ওয়াজ ফেমাস অ্যাজ সুবুদ্ধি বোস খাঁ। কেন? কারণ এই মহিপতি বসু গৌড়ের নবাবের ফিনান্স এবং ডিফেন্স মিনিস্টার ছিলেন। এটা আপনারা জেনে রাখুন। অর্থ এবং মানে স্বরাষ্ট্র মন্ত্রকের মানে প্রতিরক্ষা মন্ত্রকের মন্ত্রী ছিলেন এই মহিপতি বসু। কিন্তু গৌড়ের নবাব তাকে নাম দিয়েছিলেন সুবুদ্ধি বসু খাঁ। সুতরাং হি ওয়াজ ফেমাস ইন দিস নেম, এই নামের মধ্য দিয়েই তিনি ফেমাস ছিলেন। তার যে পুত্র, তার নাম হচ্ছে ঈশান বসু খাঁ। সেই ঈশান বসু খাঁ তিনিও কিন্তু ওই একই পদে অধিষ্ঠিত ছিলেন, অর্থাৎ ওই ফিনান্স এবং ডিফেন্স মিনিস্ট্রি তার হাতেই ছিল। এবং তার যে পুত্র, তার নাম গোপীনাথ বসু। এই গোপীনাথ বসু তখন সুলতান হোসেন শাহ আমলে কাজ করতেন, এবং তিনিও কিন্তু এই ফিনান্স এবং ডিফেন্স মিনিস্টার ছিলেন। এবং তাকে এই হোসেন শাহ এক বিশেষ নাম দিয়েছিলেন যে পুরন্দর বসু খাঁ। তার নাম ছিল কি? পুরন্দর বসু খাঁ। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলি। কেন কথাটি বলছি? যে ঠাকুর কিন্তু বর্ণাশ্রমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এমনকি আমরা যে প্রার্থনা করি
সেই প্রার্থনাতেও কিন্তু ঠাকুর বর্ণাশ্রমকে মেনে চলার কথা বারবার বলেছেন। তো বুঝতেই পারছেন, বসু মানে হচ্ছে তারা কায়স্থ, অর্থাৎ বর্ণের দিক থেকে তারা হচ্ছে ক্ষত্রিয়। এবং ক্ষত্রিয়দের কাজ হবে দেশ রক্ষা, সুরক্ষা প্রদান এবং দেশকে রক্ষা দান করা, প্রতিরক্ষা, এইগুলি করবে কিন্তু ক্ষত্রিয় বর্ণের মানুষেরা। এবং আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যজনক ভাবে যে বসু পরিবারে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের যারা পূর্বপুরুষ, তারা অনেকেই কিন্তু এই মন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত ছিলেন। তার মানে তারা বর্ণোচিত কাজ করেছেন। এই বর্ণোচিত কাজ করেছেন বলেই তারা কারো বৃত্তি হরণ করেননি। ঠাকুর বারবার বলছেন যে ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন বর্ণ। তার কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার গীতাতে বলছেন যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, মানে আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ফোর বর্ণস according to the attributes and according to the functions that they would perform. সুতরাং এটা কিন্তু প্রকৃতি দত্ত, মনে রাখবেন, এটা কিন্তু ম্যানমেড নয়। দিস ইজ নট ম্যানমেড সিস্টেম। এটা কিন্তু কোনো মনুষ্য সৃষ্ট প্রথা নয়। ইট ইজ মানে এটা প্রকৃতিরই প্রথা। ইউ ক্যান সে দিস ইজ দ্য ন্যাচারাল সিস্টেম, যেটা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন এই কথা। তো আমরা দেখছি যে জানকীনাথ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্বপুরুষেরা প্রত্যেকেই কিন্তু এই বর্ণচিত কাজ করতেন। তো এই যে পুরন্দর বসু খাঁ, যার আসল নাম গোপীনাথ বসু, তিনি ঘটনাক্রমে বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ 24 পরগনার কোদালিয়া বলে একটি জায়গায় নিজের বসতি স্থাপন করেন। এই জায়গার নাম কোদালিয়া হওয়ার পিছনে একটি কারণ আছে। কারণটি এই যে এই পুরন্দর বসু খাঁ তিনি সমস্ত ক্ষত্রিয়রা, সমস্ত কায়স্থরা যাতে সেখানে এসে সম্মেলন করতে পারে সেই জন্য তিনি একটা দিঘি খনন করেছিলেন। এই দিঘি যেহেতু কোদাল দিয়ে খনন করা হতো বা হয়েছিল, তাই দিনের শেষে বিভিন্ন কোদালগুলিকে সারিবদ্ধভাবে রাখা হতো। আর সেই কোদাল থেকেই এই স্থানের নাম হয় কোদালিয়া। এই কোদালিয়া গ্রাম এখনো বর্তমান এবং এখনো ওই পুরন্দর বসু খাঁর সেই বসত বাড়িটি আজও স্বমহিমায় বিদ্যমান। এটা আপনাদের জানিয়ে রাখি। এবং এই বংশেরই পরবর্তী ক্ষেত্রে এলেন হরনাথ বসু, যিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা, অর্থাৎ জানকীনাথ বসুর বাবা। তিনি কিন্তু নাম হচ্ছে হরনাথ বসু। কিন্তু হরনাথ বসুর সময়তে তাদের অবস্থা একেবারেই পড়ে গেছে। তারা বলতে গেলে একেবারে দরিদ্র হয়ে গেছেন। কিন্তু দরিদ্র অবস্থাতেও তাদের রক্তে বইছে ক্ষাত্র ধর্ম এবং বর্ণচিত ধর্ম। Yes, they were poor at that point of time, but they never sacrificed their বর্ণানুগ activities, এবং তারা they were never dishonest, তারা কখনোই অসৎ ছিল না। তাই জানকীনাথ বসুর পড়াশোনা করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, কেননা তখন অত্যন্ত দরিদ্র ছিল। তাহলেও আমরা তথ্য থেকে যেটুকু জানতে পারছি, অত্যন্ত বুদ্ধিমত্তার কারণে, বিকজ হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, তিনি হেয়ার স্কুলে, কলকাতার বর্তমান হেয়ার স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন এবং বিএ পাস করার পরে তিনি আইন পাস করেন, অর্থাৎ লটাও তিনি পাস করেন। কিন্তু দরিদ্র হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে এবং সংসারে তার ব্যয়ভার তার বহন করার কারণে তিনি বর্তমান জয়নগর বলে যে জায়গা, দক্ষিণ 24 পরগনার যে জয়নগর বলে জায়গা, যেখানে আপনারা জয়নগরের মোয়া নামে হয়তো চেনেন, সেই জয়নগরের স্কুলে তিনি হেডমাস্টার রূপে নিজেকে মানে
নিজে কাজ শুরু করেন এই জয়নগর স্কুলের হেডমাস্টার মশাই। আর সেই সময় এই প্রভাবতী দেবীর বাবা গঙ্গানারায়ণ দত্তের চোখ পড়ে এই জানকীনাথ বসুর উপর। লক্ষ্য করে দেখুন এই বিবাহ কিন্তু কেন হয়েছে, কতগুলি কারণ আছে। এক কারণ দেখুন, জানকীনাথ বসু তখন একজন সামান্য হেডমাস্টার মশাই মাত্র, অতি সামান্য তার ইনকাম, কিন্তু তদানীন্তন কালে মানুষ আর তাদের মানে পাত্র কত ইনকাম করছে সেটাকেই প্রধান বিবেচ্য হিসাবে দেখতো না, বরং ঠাকুর যে বিবাহ সংস্কারের কথা বলেছেন, যেখানে ঠাকুর বলছেন বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য এইগুলিকে দেখতে, আর আয়ের ব্যাপারটা সব শেষে দেখতে। ঠিক তাই গঙ্গানারায়ণ দত্ত মহাশয়ের চোখ পড়েছিল এই জানকীনাথ বসুর উপরে, এবং তিনি জানকীনাথ বসুকে কতকগুলি প্রশ্ন করেন। অর্থাৎ তিনি দেখতে চেয়েছিলেন এই পাত্র সত্যিকারের সুপাত্র কিনা, এবং তিনি প্রশ্ন করে অত্যন্ত খুশি হয়েছিলেন। আবার বলছি, যতগুলি কথা আমি বলছি তার প্রত্যেকটির রেফারেন্স দিতে আমি অঙ্গীকারবদ্ধ। সুতরাং এই প্রশ্ন উত্তরগুলি পেয়ে গঙ্গানারায়ণ দত্ত অত্যন্ত আনন্দিত হয়ে তার প্রথমা কন্যা এই প্রভাবতী দত্তের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, বিবাহ দিতে চেয়েছিলেন। আরেকটি কারণও সম্ভবত এর মধ্যে আছে, সেটি হচ্ছে এটা কিন্তু সম্ভবত, কেন, প্রবাবলি অ্যানাদার রিজন ওয়াজ অলসো দেয়ার। তার কারণ জানকীনাথ বসু এরা ছিলেন কুলীন কায়স্থ, আর প্রভাবতী দত্ত এরা ছিলেন মৌলিক কায়স্থ।